তাহলে দেখো আজকের ক্লাস যেহেতু আমাদের প্যাটার্ন, তাহলে প্যাটার্ন কারে বলবো আমরা? আমরা প্যাটার্ন বলতে কি বুঝি? প্যাটার্ন বলতে বুঝি নির্দিষ্ট নিয়মে যদি কোনো কিছু সাজানো থাকে তাহলে তাকে আমরা বলি প্যাটার্ন। তাহলে প্যাটার্নটা কারে বলবো? যদি নির্দিষ্ট নিয়মে কোনো কিছু সাজানো থাকে সেটাকে আমরা বলবো প্যাটার্ন। দেখো প্যাটার্ন কিভাবে হয়। দেখো আমি প্রথমে 5 লিখলাম, তারপরে দিলাম 8 দিলাম, তারপরে 11 দিলাম, তারপরে 14 দিলাম, এরকম ভাবে চলতে থাকবে। দেখো তো এই যে আমাদের এখানে যে কিছু সংখ্যা আছে, সংখ্যাগুলো দেখো বাড়তেছে, একটা কোনো নিয়মে আছে কিনা, নির্দিষ্ট কোনো নিয়মে আছে কিনা। দেখো 5 থেকে 8 কত বৃদ্ধি পাইছে? এই 5 থেকে 8 দেখো 3 বৃদ্ধি পাইছে। আবার 8 থেকে দেখো 11 কত বৃদ্ধি পাইছে? 3 বৃদ্ধি পাইছে। আবার 11 থেকে 14 কত বৃদ্ধি পাইছে? 3 বৃদ্ধি পাইছে। তাহলে একটা নির্দিষ্ট নিয়মে কিন্তু দেখো আমাদের এই সংখ্যাগুলো বাড়তেছে। তাহলে আমরা এদের বলতে পারবো একটা প্যাটার্ন। আর একটা एग्जांपल আসি আমরা। তার প্রথমে আমি 1 দিলাম, 1 এর পরে কত দিলাম? 2 দিলাম, 2 এর পরে কত দিলাম? 4 দিলাম, 4 এর পরে কত দিলাম? 7 দিলাম, 7 এর পরে কত দিলাম? 11 দিলাম। এটা কি প্যাটার্ন হবে? দেখো তো প্যাটার্ন হয় কিনা। তাহলে এই 1 থেকে 2 দেখো তো কত বেশি হয়েছে? কত বৃদ্ধি পাইছে? 1 বৃদ্ধি পাইছে। আবার এই 2 থেকে 4 কত বেশি? 2 বেশি হয়েছে। তাহলে 2 থেকে 4 আমাদের 2 বেশি হয়ে গেছে, মানে 2 বৃদ্ধি পাইছে। আবার এই 4 থেকে 7 কত বৃদ্ধি পাইছে? 4 থেকে 7 3 বৃদ্ধি পাইছে। আবার 7 থেকে 11 কত বৃদ্ধি পাইছে? 4 বৃদ্ধি পাইছে। দেখো তো একটা নির্দিষ্ট নিয়মে কিন্তু বাড়তেছে। তাহলে এই সংখ্যাগুলো একটা নির্দিষ্ট নিয়মে সাজানো আছে। এজন্য আমরা এটাকে কি বলতে পারবো? এটাকে একটা বলতে পারবো প্যাটার্ন। আমরা দেখো একটা एग्जांपल আসি। দেখো এই একটা কাঠি নিলাম, এখানে একটা কাঠি নিলাম, এখানে একটা কাঠি নিলাম, এখানে একটা কাঠি নিলাম। তাহলে এখানে দেখো কাঠি করা হলো, এই চিত্রে আমাদের কাঠি হলো 4টে কাঠি হলো। তাহলে কাঠির সংখ্যা হচ্ছে 4। তাহলে পরে একটা চিত্র করে দেখো তো। তাহলে 4টে কাঠি 1 2 3 4 5 6 7। তাহলে এখানে কাঠি করা আছে আমাদের 7টা কাঠি আছে। দেখো এখানে আমাদের একটা কিন্তু ঘর, এখানে ঘর করা হলো 2টে ঘর হয়ে গেল। কাঠি কত হলো? 7। এরপর দেখো এই 4টে কাঠি 5টা 6টা, এই হচ্ছে 7টা 8টা 9টা 10টা। একটা ঘর, এখানে 2টে ঘর, এখানে 3টে ঘর। কাঠির সংখ্যা কত হলো আমাদের? 10। এরপর দেখো যদি আমরা আরেকটা যদি চিত্র নিই, 1 2 3 4। দেখো এখানে ঘর আছে আমাদের একটা, এখানে ঘর আছে 2টে, এখানে ঘর আছে 3টে, এখানে ঘর আছে 4টে ঘর আছে। আবার দেখো কাঠি, দেখো এখানে 4টে কাঠি আছে, দ্বিতীয় চিত্রে কাঠি আছে আমাদের 7টা, 3 নম্বর চিত্রে কাঠি আছে 10টা, আর এই 4 নম্বর চিত্রে কাঠি আছে আমাদের দেখো 13টা কাঠি আছে। তাহলে এই 4 থেকে 7 কত বেশি হয়েছে? 3 বেশি হয়েছে। আবার দেখো 7 থেকে 10 কত বৃদ্ধি পাইছে? এখানেও তো 3 বৃদ্ধি পাইছে। আবার 10 থেকে 13 কত বৃদ্ধি পাইছে? 3 বৃদ্ধি পাইছে। তাহলে এই যে চিত্রগুলো যে আছে, এই চিত্রগুলো কিন্তু একটা নির্দিষ্ট নিয়মে বাড়তেছে। তাহলে কি বলতে পারবো আমরা? এটা একটা বলতে পারবো প্যাটার্ন। তাহলে আমরা প্যাটার্ন শিখলাম। এবার শিখবো কি আমরা? ফিবোনাকি। ফিবোনাকি প্যাটার্নটা কি? ফিবোনাকি প্যাটার্নটা কেমন হয়? তাহলে ফিবোনাকি প্যাটার্নটা শিখি এখন আমরা। দেখো এখানে 0 দিলাম, 0 পরে কত দিলাম? 1 দিলাম। এরপর কত দিব? এই 0 আর 1 যোগ করব, তাহলে কি হবে? পরের পদ হবে। তাহলে 0 আর 1 যোগ করলে 1 হয়। আবার এই 1 এর সাথে 1 যোগ করলে পরের পদ পাবো। তাহলে 1 আর 1 যোগ করলে কত হয়? 2 হয়। এরপরে এই 1 এর সাথে যদি 2 যোগ করি কত পাবো আমরা? 3 পেয়ে যাব। এরপর দেখো এই 2 এর সাথে 3 যোগ করলে কত পাবো আমরা? 5। এরকম ভাবে কি হবে? সংখ্যাগুলো বাড়তে থাকবে। তাহলে এই 1 এর সাথে এই 0 এর সাথে 1 যোগ করলে 1 পেয়েছি, এই 1 এর সাথে 1 যোগ করলে 2 পেয়ে গেছি, 1 আর 2 যোগ করলে 3 হচ্ছে, মিলে যাচ্ছে। 2 আর 3 যোগ করলে 5 হয়। তাহলে এই পূর্ববর্তী দুটি পদ যোগ করলে যদি পরের পদ পাই, তাহলে আমরা এই প্যাটার্নটাই বলি আমরা ফিবোনাকি প্যাটার্ন। তাহলে এই প্যাটার্নটা কি বলবো আমরা? ফিবোনাকি প্যাটার্ন। তাহলে ফিবোনাকি প্যাটার্ন কি আসছে? দেখো 0 আর 1 যোগ করলে এটা 1 মিলে গেল, 1 আর 1 যোগ করলে 2, আবার 1 আর 2 যোগ করলে 3, আবার 2 আর 3 যোগ করলে 5। এই ধরনের প্যাটার্নকে আমরা বলে থাকি ফিবোনাকি প্যাটার্ন। এবার আমরা শিখবো ম্যাজিক বর্গ সংখ্যা। তাহলে ম্যাজিক বর্গ সংখ্যা এখন নির্ণয় করা শিখবো আমরা। ম্যাজিক বর্গ সংখ্যা। দেখো আমরা যদি 3 এর ম্যাজিক বর্গ সংখ্যা নির্ণয় করতে চাই, 3 এর ম্যাজিক বর্গ সংখ্যা কত?
তাহলে 3 এর ম্যাজিক বর্গ সংখ্যাটা কত হবে আমরা কি বের করতে পারি? 3 এর ম্যাজিক বর্গ সংখ্যা। তা কি বের করব আমরা? তাহলে আমাদের 3 এর ম্যাজিক বর্গ সংখ্যা, 3 এর ম্যাজিক বর্গ সংখ্যা। তাহলে ম্যাজিক বর্গ সংখ্যা নির্ণয়ের সূত্রটা আমরা কি জানি? আমরা ম্যাজিক বর্গ সংখ্যা নির্ণয়ের সূত্র জানি, দেখো ক ইনটু কি হবে ক স্কয়ার যোগ 1, নিচে কত হচ্ছে আমাদের 2। তাহলে আমাদের এই সূত্র হচ্ছে ম্যাজিক বর্গ সংখ্যা নির্ণয়ের সূত্র। তাহলে দেখো তো কত ম্যাজিক বর্গ সংখ্যা নির্ণয় করতে বলেছে? 3 এর ম্যাজিক বর্গ সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা এই কয়ের জায়গায় বসাবো 3, এই কয়ের জায়গায় আমরা 3 বসিয়ে দিলাম, উপরে স্কয়ার আছে স্কয়ার দিলাম, প্লাস আমরা 1 দিয়ে দিলাম, ভাগ কত আছে আমাদের 2 সমান সমান 3। এই 3 এ যদি স্কয়ার করি তাহলে 3 কে যদি স্কয়ার করি আমরা কত পাবো? আমরা 3 এ কিসে করলে পাবো 9 পাবো। যোগ কত আছে? যোগ আছে আমাদের 1, ভাগ কত দাও তো? ভাগ আছে 2। তাহলে 3 গুণ এই 9 আর 1 যোগ করলে পাবো 10, ভাগ আছে 2। এই 2 দিয়ে 10 ভাগ করলে পাবো 5। তাহলে 3 আর 5 গুণ করব, 3 5 15। তাহলে 3 এর ম্যাজিক বর্গ সংখ্যা হবে কত? 3 এর ম্যাজিক বর্গ সংখ্যা হবে 15। একইভাবে যদি আমাদের প্রশ্নে চেয়ে থাকে যে 4 এর ম্যাজিক বর্গ সংখ্যা কত? 4 এটা কিভাবে করতে পারবো আমরা? 4 এর ম্যাজিক বর্গ সংখ্যা সূত্র কিভাবে নির্ণয় করব? এখানে আমরা যে সূত্র দিয়েছিলাম, সূত্রটা কি আছে? ক ইনটু ক স্কয়ার যোগ 1 ভাগ হচ্ছে 2। তাহলে ক এর মান কত হবে? 4 এর ম্যাজিক বর্গ। তাহলে ক এর 4 বসিয়ে দিলাম, এই ক এর তারপর 4 বসিয়ে দিলাম, উপরে স্কয়ার স্কয়ার দিলাম, প্লাস আমরা 1 দিলাম, ভাগ কত আছে আমাদের 2। তাহলে 4 ইনটু এই 4 এর যদি স্কয়ার করি কত হয়? 4 এর স্কয়ার হচ্ছে 16, যোগ কত আমাদের 1। এরপর নিচে কত আছে কত? 2। তাহলে 2 দিয়ে যদি 4 ভাগ করলে কত পাবো? 2 পাবো। তাহলে 2 গুণন এই 16 আর 1 যোগ করলে কত হয়? 17 হয়। তাহলে 17 গুণ কত হচ্ছে? 34। তাহলে 4 এর ম্যাজিক বর্গ সংখ্যা পেয়ে গেলাম 34। যদি একইভাবে আমাদের প্রশ্ন চেয়ে থাকে যে 5 এর ম্যাজিক বর্গ সংখ্যাটা কত? তাহলে 5 এর ম্যাজিক বর্গ সংখ্যা বের করব, দেখো তো 5 এর ম্যাজিক বর্গ সংখ্যা, ম্যাজিক বর্গ সংখ্যা। একইভাবে আমরা 5 এর ম্যাজিক বর্গ সংখ্যা নিয়ে সূত্র লিখব। সূত্র কি জানি আমরা? ক ইনটু ক স্কয়ার যোগ 1 ভাগ হচ্ছে 2। তাহলে ক এর মানটা কত হবে বলো তো? আমরা একইভাবে দেখো 3 ম্যাজিক বর্গ সংখ্যা 3 বসাইছি, 4 এর ম্যাজিক বর্গ সংখ্যা 4 বসাইছি। তাহলে 5 এর ম্যাজিক বর্গ সংখ্যায় কয় জায়গা বসাবো? 5 বসাবো। তাহলে আমরা এখানে 5 বসিয়ে দিলাম কয়ের জায়গায়, আবার এই কয়ের 5 বসিয়ে দিলাম, উপরে স্কয়ার আছে স্কয়ার দিলাম, যোগ আমরা 1 দিলাম, ভাগ কত আছে তো? ভাগ আছে 2। তাহলে 5 ইনটু এই 5 এর যদি স্কয়ার করি কত পাবো আমরা? 5 এর স্কয়ার করলে পাবো আমরা 25, যোগ হচ্ছে 1, ভাগ কত আছে 2। তাহলে 5 গুণন 25 আর 1 যোগ করলে হয় 26, ভাগ হচ্ছে 2। এই 2 দিয়ে যদি 26 যোগ করি পাবো 13, 5 13 কত হচ্ছে আমাদের 65। তাহলে 5 এর ম্যাজিক বর্গ সংখ্যা হচ্ছে আমাদের 65। তাহলে আমরা ম্যাজিক বর্গ সংখ্যা বের করাটা শিখে গেলাম। এখন কি শিখবো আমরা? এখন শিখবো একটা সংখ্যাকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা শিখবো। দেখো প্রশ্নটা কিভাবে আসতে পারে? 34 কে দুটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। সমষ্টি রূপে প্রকাশ করো। তাহলে আমরা কি করব? আমরা এই 34 কে দুটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করব। তাহলে দেখো, তাহলে আমরা কি করব? 34 লিখে দেব। তাহলে 34 সমান সমান, এখন যে আমরা যদি এই 34 কে দুটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে চাই তাহলে আমাদেরকে পূর্ণ বর্গ সংখ্যাগুলো চিনতে হয়। পূর্ণ বর্গ সংখ্যা আমাদের চিনতে হবে। তাহলে দেখো পূর্ণ বর্গ সংখ্যা কোনগুলো হয়? দেখো 1 এর বর্গ কত আসবে? 1। 2 এর বর্গ কত হবে? 2 এর বর্গ হচ্ছে 4। 3 এর বর্গ কত হবে? 3 এর বর্গ মানে কি? 3 গুণন 3। তাহলে কত আসবে আমাদের? 9। তাহলে 4 এর বর্গ কত হচ্ছে? একইভাবে 4 গুণন 4 16। তাহলে 5 এর বর্গ কত হবে আমাদের? 25। 6 এর বর্গ 36। তাহলে 7 এর বর্গ কত হবে আমাদের? একই 7 এর বর্গ পেয়ে দেবো আমরা 49। তাহলে 8 এর বর্গটা দেখো কত হয়? 8 এর বর্গ হচ্ছে 64। 9 এর বর্গ কত হবে? 81। এরপর কি আসতেছে কত? যদি আমরা 10 এর বর্গ করতে চাই কত আসবে? 100। এরকম আমাদের বর্গ সংখ্যাগুলোকে চিনতে হবে। তাহলে দেখো কি আছে এখানে? 34 আছে। এই 34 কে আমরা দুটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করব। কি করব? এই যে পূর্ণবর্গ সংখ্যাগুলো আছে এর মধ্যে দেখব কোন দুই সংখ্যা যোগ করলে 34 হয়। তাহলে যদি আমরা এই 9
আর এই 25 যদি যোগ করি, তাহলে 9 আর 25 যোগ করলে কত পাবো আমরা? 9 আর 5 যোগ করলে হয় 34। তাহলে 9 যোগ হচ্ছে 25, তাহলে কত বর্গ 9 দেখো তো, এই যে 9টা কত বর্গ? 3 এর বর্গ। একইভাবে তো 25, এই যে 25 কত বর্গ? 5 এর বর্গ। তাহলে 34 কে দেখো একটা সংখ্যা একটা সংখ্যা, দুই সংখ্যা দেখো বর্গ, দুই সংখ্যার বর্গের সমষ্টি, সমষ্টি মানে কি যোগফল। তো দুই সংখ্যার বর্গের সমষ্টি রূপে আমরা প্রকাশ করলাম। একইভাবে যদি আমাদের সেম থাকে তো কি রেজাল্ট আমাদের এই 50 কে দুই সংখ্যার বর্গের সমষ্টি প্রকাশ করব। তাহলে 50 কে যদি আমাদের দুই সংখ্যার বর্গের সমষ্টি প্রকাশ করতে বলে, কি করব আমরা? এখানে একইভাবে দেখব যে পূর্ণবর্গ সংখ্যাগুলো আছে, এই পূর্ণবর্গ সংখ্যাগুলোর মধ্যে কোন দুই সংখ্যা যোগ করলে 25 হয়। তাহলে আমরা 50 হয়, সরি, তাহলে কোন দুই সংখ্যা যোগ করলে 50 হয়? আমরা যদি 25 আর 25 যদি যোগ করি, 25 আর 25 যোগ করলে 50 হয়। তাহলে কত বর্গ 50 হয়? কত বর্গ 25 হয়? 5 এর বর্গ 25। আর কত বর্গ 25? 5 এর বর্গ 25। তাহলে একটা সংখ্যা একটা সংখ্যা, এই যে বর্গ বর্গ, তাহলে দুই সংখ্যার বর্গের সমষ্টি কত হলো? 50। তাহলে আমরা দুটি সংখ্যার বর্গের সমষ্টি কি, মানে কোন সংখ্যাকে দুই বর্গের দুই সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা শিখলাম। আমি আরেকটা এক্সাম্পল দেখাতে পারি। দেখো তোমরা এই 325 যদি চাই প্রশ্ন, যদি 325 কে দুটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো, তাহলে কি করবা? একইভাবে আমরা করতে পারি। তো 10 পর্যন্ত নিয়েছি আমরা, 11 কে স্কয়ার করলে আসছে আমাদের 121, 12 যদি স্কয়ার করি কত আসবে? 144। যদি আমরা 13 কে যদি স্কয়ার করি কত পাবো আমরা? 169 পাবো। যদি 14 কে স্কয়ার করি 100 পাবো 96। এরপরে যদি আমরা 15 কে স্কয়ার করি কত পাবো আমরা? 225 পাবো আমরা। তাহলে 15 কে স্কয়ার করলে 225। তাই এই যে আমাদের পূর্ণবর্গ সংখ্যাগুলো আছে, যে পূর্ণবর্গ সংখ্যাগুলো আছে, দেখো কোন দুই পূর্ণবর্গ সংখ্যা যোগ করলে পারে এই 325 হয়। তাহলে দেখো আমরা যদি এই 100 আর 225 যোগ করি, তাহলে আমাদের কিন্তু 325 হয়ে যায়। তাহলে 100 যোগ 225, তাহলে 100 আর 225 যোগ করলে 325 হয়ে যায়। কারণ 100 একটা পূর্ণবর্গ সংখ্যা, আবার 225 একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে কত বর্গ 100? কত বর্গ 100? 10 এর বর্গ 100। তাহলে 10 এর উপরে আমরা স্কয়ার করে দিলাম। একইভাবে কত বর্গ 225 হতো? কত বর্গ? এই যে 15 বর্গ 225, তাহলে 15 এর উপরে স্কয়ার করে দিলাম। এই একটা সংখ্যা একটা সংখ্যা দেখো বর্গ, তাহলে দুই সংখ্যার বর্গের সমষ্টি রূপে আমরা এই 325 কে প্রকাশ করলাম। এরপর কি প্রশ্ন আসতে পারে? এবার আসতে পারে তো একটা সংখ্যা দেওয়া থাকবে, ধরো সংখ্যা দেওয়া থাকবে কত? 15 দেওয়া থাকবে। 15, এই 15 কে দুটি সংখ্যার বর্গের অন্তরূপে প্রকাশ করব। এই 15 কে দুটি সংখ্যার বর্গের অন্তরূপে প্রকাশ করব। একইভাবে এই যে সংখ্যাগুলো আছে, কোন দুই সংখ্যা বিয়োগ করলে, যেহেতু অন্ত মানে বিয়োগফল, যেহেতু কোন দুই সংখ্যা বিয়োগ করলে 15 হয়, এই 16 থেকে 1 বিয়োগ করলে 15 হয়ে যায়। তাহলে 16 বিয়োগ কত হচ্ছে আমাদের? 1। 16 থেকে 1 বিয়োগ করলে আমাদের 15 হয়ে গেল। তাহলে কত বর্গ আমাদের 15, কত বর্গ আমাদের 16 হয়? এই 4 এর বর্গ হচ্ছে আমাদের 16 হয়। আবার কত বর্গ 1? 1 এর বর্গ 1। তাহলে দেখো দুটি সংখ্যা, এই একটা সংখ্যা একটা সংখ্যা, এই যে বর্গ এই একটি বর্গ, তাহলে দুই সংখ্যার বর্গে যে অন্তর মাইনাস অন্তর আমরা 15 কে প্রকাশ করলাম। আবার যদি এরকম ভাবে আসে, এরপরে কি আসতে পারে আমাদের? 49। এরপরে আমরা দেখাতে পারবো কত? আমরা দেখাতে পারবো তোমার হচ্ছে 5। ধরো 5 কে দুটি সংখ্যার বর্গের অন্তরূপে প্রকাশ করব। তাহলে 5 এর যদি দুটি সংখ্যার বর্গের অন্তরূপে প্রকাশ করতে চাই, দেখো 9 থেকে যদি 4 বিয়োগ করলে কত হবে? এই যে পূর্ণবর্গ সংখ্যাগুলো আছে, এই পূর্ণবর্গ সংখ্যা দেখো 9 একটা পূর্ণবর্গ সংখ্যা, 4 একটা পূর্ণবর্গ সংখ্যা, 9 থেকে 4 বিয়োগ করলে 5 হয়ে যাচ্ছে। তাহলে 3 এর বর্গ 9, 2 এর বর্গ 4। একইভাবে যদি আমাদের আরো অনেক কিছু দিতে পারে, দেখো যদি এরকম হয় হচ্ছে 9 কে দুটি সংখ্যার, এই 9 কে দুইটি সংখ্যার বর্গের অন্তরূপে প্রকাশ করি 9 কে, তাহলে কি করব আমরা? এই 25 থেকে 16 বিয়োগ করলে 9 হয়। এই 25 থেকে আমরা 25 থেকে যদি 9 বিয়োগ করে দিই, তাহলে 25 থেকে যদি 16 বিয়োগ করে দিই, 25 থেকে 16 বিয়োগ করলে 9 হয়। তাহলে 25 কত বর্গ? এই 5 এর বর্গ 25 আর 4 এর বর্গ হচ্ছে 9। তাহলে দেখো দুটি সংখ্যার বর্গের অন্তরূপে আমরা 9 কে প্রকাশ করে শিখলাম। তাহলে কি শিখলাম আমরা এতক্ষণ? আমরা শিখলাম দুটি সংখ্যার বর্গের অন্তরূপে প্রকাশ করা শিখছি। এবার কি শিখবো? আমরা শিখবো একটা প্যাটার্ন। এই প্যাটার্নটা কোন বীজগাণিতিক রাশি সমর্থন করে এটা শিখবো। তাহলে দেখো প্রশ্নটা কি হতে পারে? দেখো তাহলে আমরা কি করব? একটা প্যাটার্ন নেব। তো প্যাটার্নটা দেখো প্রশ্নটা কি থাকতে পারে। তার প্রথমে আমি 5 দিলাম, 5, 11, 17,
23 29 ডট 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 প্যাটার্নটি কোন বীজগণিত রাশি সমাধান করে? প্যাটার্নটি কোন বীজগাণিতিক রাশিকে সমর্থন করে? ব্যাখ্যা করো। এইভাবে প্রশ্নটা সেটে পারে। একইভাবে কি বলতে পারে যে প্যাটার্নটির 50তম পদ নির্ণয়। এবার যেতে পারে যে প্যাটার্নটির 50তম পদ নির্ণয় করে। এবার যেতে পারে প্রশ্নটা। আবার কি যেতে পারে কি প্যাটার্নটির 100 পদের সমষ্টি নির্ণয়। তাহলে আমাদের এখানে তিনটে নিয়ম আছে, তিনটে নিয়মে প্রশ্ন হতে পারে। তাহলে দেখো প্রথম প্রশ্ন কি আছে আমাদের, একটা প্যাটার্ন দেওয়া আছে, প্যাটার্নটি কোন বীজগাণিতিক রাশি সমর্থন করে। তাহলে যে প্যাটার্নটা দেওয়া আছে এই প্যাটার্নটা কোন বীজগাণিতিক রাশিকে সমর্থন করে এটা আমরা শিখব। তাহলে দেখো কি করবা, আমরা কি লিখবো, এখানে লিখবো সমাধান লিখলাম। তাহলে কি আছে প্যাটার্নটি নিয়ম লিখবো, প্যাটার্নটি নিম্নরূপ। তাহলে প্যাটার্ন কি দেওয়া আছে, প্রথম আছে 5, তারপরে কি আছে 11, তারপরে আছে 17, তারপরে আছে 23, তারপরে আছে 29। এই তো আমরা পার্থক্য বের করে নিব, পার্থক্য। তাহলে দেখো এই যে 5, এই 11 থেকে আমরা 5 বিয়োগ করব, কত? তাহলে আমরা 11 থেকে যদি 5 বিয়োগ করি কত হবে, 6 হয়ে যাবে। একইভাবে কি করব আমরা, এই 17 থেকে 11 বিয়োগ করে দেব, 6। এই 23 থেকে 17 বিয়োগ করে দেব, কত পাবো আমরা, 6। আবার 29 থেকে 23 বিয়োগ করে দেব, পাবো আমরা 6। তাহলে এই পদের যে প্যাটার্নটা আছে, প্যাটার্নটা প্রত্যেকটি পদ পূর্ববর্তী পদ থেকে কত বৃদ্ধি পাইছে, 6 করে আমাদের বৃদ্ধি পাইছে, অর্থাৎ 6 করে বাড়ছে। তাহলে আমাদের কি চাইছে যে প্যাটার্নটি কোন বীজগাণিতিক রাশি সমাধান করে। এখন আমরা দেখাবো প্যাটার্নটি কোন বীজগাণিতিক রাশিকে সমাধান করে। তাহলে কি করবা, সুতরাং প্যাটার্নের প্রথম পদ, তাহলে কত, প্রথম পদটা আমাদের কত দিছে, কত আছে প্রথম পদ আছে আমাদের 5 দেখলাম। এখন দেখো এই যে পার্থক্য মানে বৃদ্ধি পাইছে কত করে, আমাদের বৃদ্ধি পাইছে 6 করে। তাহলে আমরা 6টা আগে লিখব। এরপরে কয় নাম্বার পদ দেখো তো, প্রথম পদ হলে কি করব, আমরা 1 দিয়ে গুণ করব, 2 নাম্বার পদ হলে 2 দিয়ে গুণ, 3 নাম্বার পদ হলে 3 দিয়ে গুণ করব, 4 নাম্বার পদ হলে 4 দিয়ে গুণ করব, 10 নাম্বার পদ হলে 10 দিয়ে গুণ করব, 100তম পদ হলে আমরা 100 দিয়ে গুণ করব। তাহলে আমরা 1 দিয়ে গুণ করলাম, যতই বাড়ছে সেটা আগে লিখব, প্রথম পদ হওয়ার কারণে 1 দিয়ে গুণ করলাম। এরপরে 6 থেকে 5, তাহলে 6 থেকে 5 কম না বেশি, যদি কম হয় এই 6 থেকে 5 যদি কম হয় বিয়োগ করব, আর যদি 6 থেকে 5 বেশি হয় তাহলে আমরা যোগ করব। তাহলে 6 থেকে 5 কত কম, এই হচ্ছে 1 কম। তাহলে দেখো 6 1 কে 6, 6 দিয়ে 1 বিয়োগ করলে 5 মিলে গেল, প্রথম পদটা আমরা পেয়ে গেলাম। একইভাবে আসি প্যাটার্নের দ্বিতীয় পদ। তাহলে দ্বিতীয় পদ জানো তো 11 সমান সমান। তাহলে দেখো তোমাদের কত করে বাড়ছে, 6। আমরা যেটা বাড়বে সেটা আগে লিখব, কয় নাম্বার পদ গুণ দেব, কয় নাম্বার পদ, 2 নাম্বার পদ, 2 দিয়ে গুণ করব। এই 6 থেকে 5 কত কম, 1 কম থাকার কারণে মাইনাস। একইভাবে তৃতীয় পদ, তাহলে তৃতীয় পদ আছে তো 17, তাহলে 17 নিলাম, সমান সমান দিলাম। তাহলে 17 পদ আমরা পার্থক্য বাড়ছে কত করে, 6 করে, তাহলে 6 নিলাম, গুণন কয় নাম্বার পদ, 3 নাম্বার পদ, 3 দিয়ে গুণ, কত কম, 1 কম, 1 মাইনাস। এরপরে চতুর্থ পদ, তাহলে চতুর্থ পদ আছে তোমাদের 23, কত করে বৃদ্ধি পাইছে, 6 করে, গুণ, তাহলে কত গুণ করব আমরা, 4 নাম্বার পদ, 4 দিয়ে গুণ, কত মাইনাস করব, 1 মাইনাস করব, 6 থেকে 5 1 কম। এরপর দেখো তো আমাদের কি আছে, পঞ্চম পদ আছে, পঞ্চম পদ, তাহলে পঞ্চম পদ আছে আমাদের 29 সমান সমান কি করব আমরা, 6 লিখব, যেহেতু 6 করে বাড়ছে, 6 করে যেহেতু বৃদ্ধি পেয়েছে আমরা 6 লিখব। তাহলে গুণ দিব, কার নাম্বার পদ, পঞ্চম পদ, 5 দিয়ে গুণ, মাইনাস কত হতো, 6 থেকে 5 কত কম, 1 কম। তাহলে দেখো আমরা এর আলোকে, দেখো এই আলোকে কিন্তু আমাদের প্রত্যেকটা পদ কিন্তু মিলতেছে। তাহলে কি করব এখন আমরা, কত পদ বের করব, সুতরাং ক তম পদ।
তাহলে কতম পদ, তাহলে সবগুলো দেখো 6, তাহলে 6 লিখলাম, প্রথম পদে 1 বসাইছি, 2 নম্বর 2 বসাইছি, 3 নম্বর 3 বসাইছি, 4 নম্বর 4 বসাইছি, 5 নম্বরে 5 বসাইছি। তাহলে কতম পদ কি করব, এই ক বসাবো, তাহলে 6 ক। তাহলে সবগুলোতে কত কম, এই হচ্ছে 1 ক। তাহলে কি হলো, এই বীজগাণিতিক রাশিটাই এই প্যাটার্নটিকে সমাধান করবে। সুতরাং প্যাটার্নটি 6 ক মাইনাস 1 বীজগাণিতিক রাশিকে সমাধান করে, বীজগাণিতিক রাশিকে সমর্থন করে, সমর্থন করে। তাহলে দেখো আমাদের প্রসেসর কি, প্যাটার্নটি কোন বীজগাণিতিক রাশিকে সমর্থন করে। তাহলে আমাদের এই পর্যন্ত শেষ, ব্যাখ্যা করা পর্যন্ত শেষ। তাহলে এই পর্যন্ত আমরা এই এতটুকু সমর্থন, মানে এতটুকু আমরা অ্যানসার করব। এরপরে প্রশ্ন কি চেয়েছে, যে প্যাটার্নটি 50তম পদ নির্ণয় করতে হবে, প্যাটার্নটি 50তম পদ নির্ণয় করতে হবে। তাহলে কি করব আমরা, এই আলোকে একই ভাবে আমরা কি করব, এই বীজগাণিতিক রাশি পর্যন্ত বের করে নেব। এই রাশিটাকে এই পর্যন্ত বের করে নেব, 6 ক মাইনাস 1 পর্যন্ত বের করে নেব। বের করে নেওয়ার পর কি করব, এই 50তম বের করব। সুতরাং 50তম পদ, সুতরাং 50তম পদ। তাহলে 50তম পদ দেখো তো, এখানে কি ছিল আমাদের, তাহলে আমাদের 6, দেখো 1 নম্বরে কি করেছিলাম আমরা, 1 বসাইছি, 2 নম্বরে 2, 3 নম্বরে 3 গুণ করছি, 4 নম্বরে 4 গুণ করছি, 5 নম্বরে 4 5 গুণ করছি, কত নম্বরে ক গুণ করছি। তাহলে 50তম পদ হলে কত গুণ করব আমরা, 50 গুণ করব, গুণ হচ্ছে 50 মাইনাস কত, দেখো তো সবগুলো কত কমছে, এটা মাইনাস 1, মাইনাস হচ্ছে 1 সমান সমান দিয়ে দিই। তাহলে কি আসছে, 6 আর 50 গুণ কত আসছে আমাদের, 300 বিয়োগ 1 কত হলো আমাদের, 299। এই হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে প্রশ্ন যদি আমাদের চাই যে 50তম পদ নির্ণয় করো, তাহলে কি আমরা এই একই আলোকে আমরা এই কত পদ বের করব, তাহলে সুতরাং 50তম পদ দেখে আমরা এইভাবে এই 50তম পদের মানটা বের করে দেব। এরপরে দেখো তো কি চাইছে, প্যাটার্নটির 100 পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে আমরা 100 পদের সমষ্টি নির্ণয় করতে গেলেও আমাদের কি করা লাগবে, একই ভাবে করব, এই সেম পদ্ধতি একই ভাবে করতে 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 আমরা এই কতম পদ পর্যন্ত আসব। কতম পদ আসার পরে কি করব, আমরা 100তম পদ নির্ণয় করব। তাহলে কি করব আমরা এবার দেখো, সুতরাং কতম পদ, কতম পদ, তাহলে কতম কি পেয়েছিলাম আমরা, 6 ক মাইনাস 1 পেয়েছিলাম। তাহলে কয় পদের সমষ্টি নির্ণয় করতে আমাদের, 100 পদের সমষ্টি নির্ণয় করতে। তাহলে কি করব আমরা 100তম পদ বের করে নেব। সুতরাং 100তম পদ সমান সমান, দেখো কি আছে এখানে, 6 আছে, তাহলে আমরা 6টা বসিয়ে দিলাম, গুণ দিলাম, দেখো তো ক আছে, এর ক আছে, কত বসাবো, 1 নম্বর বদলে 1 বসাবো, 2 নম্বর বদলে 2 বসাবো, 3 নম্বর বদলে 3 বসাবো, 10 নম্বর বদলে 10 বসাবো, 50 পদ চলে 50 গুণ করব, আর 100তম পদ বলে এখানে 100 বসাবো। তাহলে আমরা এই 100 কয়ের জায়গায় বসিয়ে দিলাম, যদি কটা গুণ অবস্থা আছে গুণ দিলাম, মাইনাস কত আছে, মাইনাস 1, মাইনাস 1টা আমরা দিয়ে দিলাম। তাহলে কি হলো আমাদের, এই 6 দিয়ে 100 গুণ করলে 600 হয়ে গেল, মাইনাস হচ্ছে 1। তাহলে 600 থেকে বিয়োগ করলে কত হয়, 599। তাহলে আমরা 100তম পদ পেলাম, কিন্তু নির্ণয় করতে বলছি কি আমাদের, এই সমষ্টি নির্ণয় করতে বলছে, 100 পদের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে, এজন্য আমরা এখন 100 পদের সমষ্টি নির্ণয় করব। সুতরাং সমষ্টি, সুতরাং সমষ্টি, তাহলে সমষ্টির সূত্র কি জানি আমরা, প্রথম পদ যোগ কি হচ্ছে শেষ পদ, বাকি আসবে 2, গুণন কি আসবে পদ সংখ্যা, গুণন হচ্ছে পদ সংখ্যা। তাহলে প্রথম পদ কত আছে, তোমাদের প্রথম পদ কত আছে 5, তাহলে 5 বসালাম। এই শেষ পদ, শেষ পদ বলতে কি বুঝি আমরা, কয় পদের সমষ্টি নির্ণয় করতে বলেছে, সমষ্টি নির্ণয় করতে বলছে কত বলতেন, এই 100 পদের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে, এজন্য 100তম পদের যে মান, এই মানটাই হবে আমাদের শেষ পদ। তাহলে 100তম পদের মান কত হয়েছে আমরা 599, এর হচ্ছে আমাদের শেষ পদ। ভাগ কত আছে আমাদের 2, গুণন পদ সংখ্যা, কয় পদের সমষ্টি 100 পদের সমষ্টি, গুণ দিলাম 100। তাহলে 2 দিয়ে 100 ভাগ করলে হয় 50। তাহলে কি আসছে, যোগ করে এবার এই 5 আর এই 599 যোগ করলে আসে 604, গুণ হচ্ছে 50। এবার 50 দিয়ে আমরা 6 এর সাথে গুণ করব, 0, 5 দিয়ে 4 গুণ করলে হয় 20, 2 আর 5 দিয়ে 6 গুণ করলে 400 5 30, 30000, তাহলে 30200 आंसर। তাহলে আজকের ক্লাসে আমরা প্যাটার্নের ফুলফিল ক্লাস কমপ্লিট করলাম। তোমাদের যদি আমার এই ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই আমার এই পেজটারে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং আমার এই চ্যানেলটারে তোমরা সাবস্ক্রাইব